তুষার ভাইয়া, একটা কথা বলবো? আমি ল্যাপটপ থেকে চোখ না তুলেই বললাম, যদি আবার কোনো আবদার হয় তাহলে না। আগে শোনো তো। শুনতে চায় না। নীলা এবার ঠোঁট ফুলিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তুমি সবসময় এমন রাগ দেখাও কেন? আমি বিরক্ত হয়ে তাকালাম। নীলা, আমার সামনে থেকে সরে দাঁড়া, কাজ করছি। ঠিক তখনই দরজার বাইরে থেকে বড় চাচির গলা ভেসে এলো, তুষার বাবা, নীলাকে নিয়ে একটু মার্কেটে যা তো, ওর কিছু জিনিস লাগবে। আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, আমি পারবো না। পারবি না কেন? বাড়ির সবাই বাইরে, তুই না গেলেও ও একা যাবে। আমি কিছু বলার আগেই নীলা নিচু গলায় ফিসফিস করে বলল, দেখলে, এবার কথা না শুনে যাবে কোথায়? আমি চোখ রাঙাতেই ও চুপ করে গেল। নীলা হচ্ছে আমার বড় চাচার একমাত্র মেয়ে, আমার থেকে 6 বছরের ছোট। এইচএসসি দিয়েছে এইবার। বয়সে ছোট হলেও মুখে কোনো ব্রেক নেই, সারাক্ষণ কথা বলে, হাসে, সবাইকে বিরক্ত করে বেড়ায়। আর সবচেয়ে বেশি বিরক্ত করে আমাকে। আমি ওকে প্রায় বকা দিই। ও আবার 5 মিনিট পর সব ভুলে এসে নিজে থেকেই কথা বলবে। আমাদের বাড়িটা বড়, যৌথ পরিবার। দাদা দাদি, 2 চাচা, বাবা মা, আমরা সবাই একসঙ্গে থাকি। ছোটবেলা থেকেই একই উঠানে বড় হয়েছে, তাই নীলাকে কখনো আলাদা করে দেখার প্রশ্নই ওঠেনি। ও আমার কাছে সবসময় একটা পিচ্চি, তার বেশি কিছু না। বড় চাচির কথার পরে আর না করার কোনো সুযোগ রইল না। ল্যাপটপটা বন্ধ করে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমার মুখের ভাব দেখে নীলা মনে হয় বুঝে গিয়েছিল আমি একদমই রাজি নই। তবু মেয়েটার মুখে সেই চেনা দুষ্টু হাসি। বড় চাচি আলমারি থেকে একটা ব্যাগ বের করে নীলার হাতে দিয়ে বলল, নে, যা যা লাগবে সব একেবারেই কিনে আনিস, বারবার তো আর যেতে পারবি না। নীলা মাথা নেড়ে বলল, আচ্ছা আম্মু। আমি জুতা পরে বাইরে বেরিয়ে এলাম। পেছন পেছন নীলাও বেরিয়ে এলো। উঠানে এসে দেখি ও এখনও দাঁড়িয়ে আছে। আমি বিরক্ত গলায় বললাম, দাঁড়িয়ে আছিস কেন? নীলা মুস্কি হেসে বলল, তুমি তো বাইক স্টার্টই করছো না। আমি কোনো উত্তর দিলাম না। বাইক স্টার্ট করতেই ও এক লাফে পেছনে উঠে বসল। আস্তে চালাবে কিন্তু। আমাকে চালানো শিখাতে হবে না। ও চুপ করে গেল, তবে 5 সেকেন্ডের বেশি চুপ থাকতে পারল না। তুষার ভাইয়া। কি? কিছু না। আমি আয়নায় তাকিয়ে দেখলাম মেয়েটা নিজের মনেই হাসছে। আমি আর কোনো কথা বাড়লাম না, কারণ জানি ওর সঙ্গে কথা বলতে গেলে শেষ নেই। একটা প্রশ্নের উত্তর দিলে তার সঙ্গে আরও 10টা প্রশ্ন চলে আসবে। মার্কেটে পৌঁছাতে প্রায় 20 মিনিট লাগলো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে। চারপাশে মানুষের ভিড়, ফুটপাত জুড়ে কাপড়, কসমেটিক্স, জুতার দোকান। নীলা যেন এক মুহূর্তের জন্য অন্য মানুষ হয়ে গেল। এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছে, এটা দেখছে ওটা দেখছে, অথচ কেনার সময় আবার 10 বার ভাবছে। আমি প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে আছি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে বললাম, আর কতক্ষণ লাগবে? নীলা আমার দিকে তাকিয়ে নিরীহ মুখ করে বলল, এই তো আর 5 মিনিট। আমি ঘড়ির দিকে তাকিয়ে হেসে ফেললাম। তোর এই আর 5 মিনিট কথাটা আমি ছোটবেলা থেকে শুনছি। ও ঠোঁট কামড়ে হাসল। এবার সত্যি। সত্যিটা বুঝতে আমার আরও 40 মিনিট লেগে গেল। আমি একটা বেঞ্চে বসে ফোন দেখছিলাম। হঠাৎ নীলা এসে সামনে দাঁড়ালো। চলো। সব শেষ? হুম। এতক্ষণ কি কিনলি? ও ব্যাগগুলো আমার দিকে এগিয়ে দিল। এই যে এগুলো। আমি ব্যাগ হাতে নিয়ে বললাম, 5টা ব্যাগ? তুই তো বলেছিলি 2-3টা জিনিস। মেয়েদের 2-3টে জিনিস মানেই অনেক কিছু। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আল্লাহ! নীলা খিলখিল করে হেসে উঠল। আমি বিরক্তি দেখালেও ওর এসব নিয়ে বাড়িতে কেউ অবাক হয় না, কারণ সবাই জানে নীলা এমনই। পুরো বাড়ির সবচেয়ে ছোট বলে সবাই ওকে মাথায় তুলে রেখেছে। দাদি ওকে বকতে পারেন না, চাচিরা ওর সব আবদার পূরণ করেন, আবার বাবা চাচারা বাইরে গেলে ওর জন্য কিছু না কিছু নিয়ে ফিরবেনই। শুধু একজন মানুষ ছাড়া, আমি। ছোটবেলা থেকেই ওর কোনো অযৌক্তিক আবদার মেনে নেইনি। ভুল করলে বকেছি, পড়তে না বসলে ধমক দিয়েছি, অযথা বেশি বাড়াবাড়ি করলে পাত্তা দেয়নি।
হয়তো সেই কারণেই মেয়েটা আমার পেছনেই সবচেয়ে বেশি ঘোরে। মানুষের স্বভাবই অদ্ভুত। যে সহজে গুরুত্ব দেয় তাকে অনেক সময় স্বাভাবিক মনে হয়, কিন্তু যে মানুষটা দূরে থাকে তাকেই বুঝি একটু বেশি জানার ইচ্ছা হয়। তবে এসব নিয়ে আমি কখনো ভাবিনি। আমার কাছে নীলা ছিল পরিবারের ছোট একটা মেয়ে, যাকে নিয়ে দায়িত্ব নেওয়া যায়, বকা দেওয়া যায়, প্রয়োজন হলে পাশে দাঁড়ানো যায়, এর বাইরে কিছুই না। পরদিন সকাল থেকেই বুঝতে পারলাম নীলা যেন অকারণেই আমার আশেপাশে একটু বেশি ঘুরছে। তবে তখনও বিষয়টাকে গুরুত্ব দেয়নি। ও তো এমনিতেই সারাক্ষণ কারো না কারো পেছনে লেগে থাকে। কখনো রান্নাঘরে বড় চাচিকে সাহায্য করছে, আবার 5 মিনিট পর আমার রুমের দরজায় উকি দিয়ে দেখছে আমি কি করছি। আমি অবশ্য আগের মতোই পাত্তা দিলাম না। বিকেলের দিকে আমি বারান্দায় বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ নীলা হাতে 2 কাপ চা নিয়ে এসে দাঁড়ালো। একটা তোমার জন্য। আমি অবাক হয়ে তাকালাম। আমার জন্য? হ্যাঁ, আম্মু বানিয়েছে। আমি কাপটা হাতে নিতেই রান্নাঘরের দিকে তাকালাম। বড় চাচি তখন অন্য কাজে ব্যস্ত। আমি ভ্রুকুচকে বললাম, চা কি তুই বানিয়েছিস? নীলা একটু থমকে গিয়ে মাথা নেড়ে বলল, না মানে আম্মুর সঙ্গে বানিয়েছি। আমি কিছু না বলে চায়ে চুমুক দিলাম। মন্দ হয়নি, বরং বেশ ভালোই হয়েছে। আমি শুধু বললাম, ঠিক আছে। এই ঠিক আছে কথাটা শুনেই মেয়েটার মুখে এমন একটা হাসি ফুটে উঠল যেন আমি ওকে কোনো বড় পুরস্কার দিয়ে দিয়েছি। তখনও বুঝিনি আমার মুখ থেকে বের হওয়া ছোট্ট একটা প্রশংসাও ওর কাছে এতটা মূল্যবান। এরপরে কয়েকদিন সব কিছু স্বাভাবিকভাবেই চলতে লাগলো। তবে অদ্ভুত কিছু ব্যাপার মাঝে মাঝেই চোখে পড়ত। আমি যেখানে বসতাম কিছুক্ষণ পর দেখতাম নীলাও আশেপাশে কোনো না কোনো অজুহাতে চলে এসেছে। আমি টিভি দেখছি, ও পাশের সোফায় এসে বসবে। আমি ছাদে হাঁটছি, কিছুক্ষণ পর ও গাছে পানি দেওয়ার অজুহাতে ছাদে চলে আসবে। আমি উঠানে বসে দাদার সঙ্গে গল্প করছি, ও এসে দাদির পাশে বসে থাকবে। তখন মনে হতো কাকতালীয়, এর বেশি কিছু ভাবিনি। একদিন দুপুরে অফিসের কিছু কাগজ খুঁজছিলাম। হঠাৎ মনে পড়ল আমার পুরনো একটা নোটবুক পাচ্ছি না। পুরো রুম তন্ন তন্ন করে খুঁজেও পেলাম না। বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে এলাম। ঠিক তখনই দেখি নীলা নিজের রুম থেকে একটা নোটবুক হাতে নিয়ে বের হচ্ছে। আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল। আমি বললাম, এটা তো আমার নোটবুক না। নীলা সঙ্গে সঙ্গে নোটবুকটা পেছনে লুকিয়ে ফেলল। কোনটা? যেটা লুকিয়েছিস। নীলা ইতস্তত করে বলল, ও এটা? হ্যাঁ। ও কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ভুল করে আমার কাছে চলে এসেছিল। আমি আর কিছু বললাম না। নোটবুকটা নিয়ে নিজের রুমে চলে এলাম। বিষয়টা তখনও আমার কাছে খুব সাধারণই মনে হয়েছিল। পরে কয়েকটা দিন যেন আগের মতোই কাটছিল। অন্তত বাইরে থেকে তাই মনে হচ্ছিল। বাড়ির সবার চোখে নীলা সেই আগের মতোই চঞ্চল, হাসি খুশি আর দুষ্ট একটা মেয়ে। কিন্তু আমি খেয়াল করলাম ওর কিছু ছোট ছোট অভ্যাস বদলাতে শুরু করেছে। আগে আমার সামনে এসে অকারণেই অনেক কথা বলতো, এখনও বলে, তবে মাঝে মধ্যে হঠাৎ করেই চুপ হয়ে যায়। আমি কোনো প্রশ্ন করলে উত্তর দেয়, কিন্তু আমার চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না। 2-3 সেকেন্ডের মধ্যেই চোখ নামিয়ে ফেলে। প্রথমে ভেবেছিলাম হয়তো বড় হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে এমন পরিবর্তন আসেই, তাই বিষয়টা নিয়ে মাথা ঘামাইনি। একদিন দুপুরে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরলাম। গরমে মাথাটা প্রচণ্ড ধরেছিল। রুমে ঢুকে দেখি ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না। মনে পড়ল বের হওয়ার সময় সম্ভবত ড্রয়িং রুমে রেখে গিয়েছিলাম। নিচে নেমে ফোনটা হাতে নিয়ে আবার রুমে ফিরছিলাম। এমন সময় করিডোরে নীলার সঙ্গে দেখা। নীলা তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। আমাকে দেখে থেমে বলল, আজ এত তাড়াতাড়ি? কাজ কম ছিল। ও। এরপর আর কিছু না বলে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে মনে হলো মেয়েটা যেন কিছু বলতে চেয়েও বলল না। আমি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। 2 দিন পরের ঘটনা। সেদিন বিকেলে বাড়িতে সবাই ছিল। বড় চাচা আর বাবা বসার ঘরে বসে গল্প করছিলেন। দাদি নামাজ পড়ে তসবিহ পড়ছিলেন। বড় চাচি আর মা রান্নাঘরে রাতের রান্না নিয়ে ব্যস্ত। আমি নিজের রুমে ল্যাপটপে অফিসের একটা রিপোর্ট তৈরি করছিলাম।
হঠাৎ বাইরে থেকে নীলার ডাক শোনা গেল। তুষার ভাইয়া, আমি চোখ না তুলেই বললাম, কি হয়েছে? তোমার ফোনে কল এসেছে। আমি বললাম, রেখে দে, আমি আসছি। ও ভেতরে এসে ফোনটা টেবিলের উপর রেখে চলে গেল। ফোনটা হাতে নিয়েই কল রিসিভ করলাম। অফিসের একজন কলিগ ছিল। প্রায় 10 মিনিট কথা বলতে হলো। কথা শেষ করে আবার কাজে বসে গেলাম। সন্ধ্যার একটু আগে বড় চাচি বাজারের কিছু হিসাব লিখছিলেন। হঠাৎ তিনি নীলাকে ডাকলেন। নীলা, তোর ফোনটা কোথায়? তোর খালামণি ফোন দিচ্ছে মনে হয়, এমন সময় দিবে বলেছিল। নীলা ড্রয়িং রুম থেকে বলল, আমার রুমে আছে আম্মু। বড় চাচি তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন। আমাকে দেখে বললেন, তুষার বাবা, একবার নীলার রুম থেকে ফোনটা এনে দিবি? আচ্ছা। নীলার রুমে খুব একটা যাওয়া হয় না। দরজাটা আধখোলা ছিল। ভেতরে ঢুকে দেখি বিছানার ওপর বইপত্র ছড়িয়ে আছে। টেবিলে কয়েকটা কলম, একটা পানির বোতল আর পাশে ফোনটা রাখা। আমি ফোনটা হাতে নিতেই স্ক্রিন জ্বলে উঠল। ঠিক তখনই একটা নোটিফিকেশন ভেসে এলো, স্টোরেজ অলমোস্ট ফুল। ভাবলাম, এত ছবি ভিডিও জমিয়ে রেখেছে নিশ্চয়ই। ফোনটা নিয়ে বের হওয়ার আগেই আবার আরেকটা কল চলে এলো। রিসিভ করার জন্য ফোনটা আনলক করলাম, তখনই কলটা কেটে গেল। ভাবলাম নীলাকে দিয়েই আবার কল ব্যাক করাবো। ঠিক তখনই অসাবধানতাবশত আঙ্গুল গ্যালারির আইকনের ওপর লেগে গেল। গ্যালারি খুলে গেল। আমি বেরিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু প্রথম ছবিটা দেখেই হাত থেমে গেল। ওটা আমার ছবি। আমি একটু অবাক হলাম। আমি ধীরে ধীরে স্ক্রল করলাম। 1টা, 2টা, 10টা, 20টা, প্রায় পুরো অ্যালবাম জুড়েই আমার ছবি। কোথাও আমি বারান্দায় বই পড়ছি, কোথাও ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আকাশ দেখছি, কোথাও অফিসে বের হওয়ার আগে জুতার ফিতা বাঁধছি, কোথাও দাদার সঙ্গে উঠানে বসে গল্প করছি, কোথাও ঈদের দিন পাঞ্জাবি পরে হাসছি। এমনকি কয়েকটা ছবি দেখে স্পষ্ট বুঝলাম, আমি জানতামই না কেউ আমার ছবি তুলছে। দূর থেকে লুকিয়ে তোলা, কখনো জানালার আড়াল থেকে, কখনো সিঁড়ির মোড় থেকে, কখনো ছাদের দরজার ফাঁক দিয়ে। আরও অবাক হলাম যখন দেখলাম কয়েকটা ছবিতে আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি, অথচ তখনও বুঝতে পারিনি নীলা ছবি তুলছিল। গ্যালারির আলাদা একটা ফোল্ডারের নাম ছিল মাই হ্যান্ডসাম। ফোল্ডার খুলতেই আবার শুধু আমারই ছবি। আমি কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর যেন অসংখ্য প্রশ্ন একসঙ্গে ঘুরতে লাগলো। নীলা আমার এতগুলো ছবি তুলল কবে? কেন তুলল? ঠিক তখনই বাইরে থেকে নীলার কণ্ঠ ভেসে এলো, তুষার ভাইয়া, ফোন পেয়েছো? আমি যেন হুঁশে ফিরলাম। তাড়াতাড়ি গ্যালারি বন্ধ করে আগের মতোই স্ক্রিন লক করে দিলাম। মুখের স্বাভাবিক ভাব ফিরিয়ে বাইরে বেরিয়ে এলাম। নীলা আমার সামনে এসে দাঁড়াতেই আমি কোনো কথা না বলে ফোনটা ওর হাতে দিলাম। কিন্তু ফোনটা ওর হাতে দেওয়ার সময় লক্ষ্য করলাম, আমার চোখের দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা যেন ধক করে উঠল। হয়তো ও ভয় পেয়েছিল আমি কিছু দেখে ফেলেছি। আমি চুপ করে রইলাম। পরদিন সন্ধ্যা। বাড়ির সবাই যার যার কাজে ব্যস্ত। দাদি নামাজ পড়ছেন, বড় চাচি রান্নাঘরে, বাবা আর বড় চাচা উঠানে বসে গল্প করছেন। আমি নিজের রুমে বসেছিলাম, কিন্তু কাজের প্রতি আজ একটুও মন বসছে না। বারবার নীলার ফোনে দেখা সে ছবিগুলোর কথা মনে পড়ছে। মাই হ্যান্ডসাম শব্দ দুটো কানে বারবার বাজছে। এতদিন যাকে ছোট বোনের মতো ভেবেছি, সে কেন আমার এত ছবি জমিয়ে রেখেছে? কেন? প্রশ্নটা মাথা থেকে কিছুতেই সরছিল না। আমি ধীরে ধীরে নীলার রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। হালকা ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে দেখি নীলা বিছানার ওপর উপুর হয়ে বসে আছে। সামনে একটা খাতা খোলা, মনে হচ্ছিল পড়তে বসেছে। আমি দরজা ঠেলে ভেতরে ঢুকলাম, কিন্তু ও টেরি পেল না। ওর সমস্ত মনোযোগ খাতার দিকেই। আমি আরও কয়েক পা এগিয়ে গেলাম। হঠাৎ চোখ চলে গেল খাতার পাতায়, আর তারপর আমি একদম স্থির হয়ে গেলাম। সাদা পাতা জুড়ে একই নাম বারবার লেখা, তুষার, তুষার, তুষার ভাইয়া। আবার কোথাও শুধু তুষার, একই নাম, ছোট ছোট অক্ষরে, বড় অক্ষরে।
কখনো ফুল এঁকে তার পাশে, কখনো হৃদয়ের মতো ছোট্ট একটা চিহ্ন এঁকে তার ভেতরে। পুরো পাতা জুড়েই শুধু আমার নাম। আমি কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইলাম। এরপর গম্ভীর গলায় বললাম, নীলা। হঠাৎ আমার কণ্ঠ শুনে ও এমনভাবে চমকে উঠল যে হাতে থাকা কলমটা মেঝেতে পড়ে গেল। ও দ্রুত খাতাটা বন্ধ করতে গেল। আমি তার আগেই খাতাটা হাতে তুলে নিলাম। নীলা কাপা গলায় বলল, তো তুমি কখন এলে? আমি খাতার দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বললাম, এগুলো কি? নীলা কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আবার বললাম, আমার দিকে তাকাও। ধীরে ধীরে মাথা তুলল ও, চোখ দুটো ভয়ে কাঁপছে। আমি বললাম, কয়েকদিন আগে তোর ফোনে আমার অনেকগুলো ছবি দেখেছিলাম। কথাটা শুনতেই ওর মুখের রং এক মুহূর্তে বদলে গেল। আমি বললাম, আজ আবার এই খাতা? এখন বল, এসবের মানে কি? ও ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল। এক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ল। আমি আবার বললাম, চুপ করে থাকবি না, যা জিজ্ঞেস করছি সত্যিটা বল। কথাটা একটু ধমকের সুরেই বললাম আমি, যা শুনে নীলা কিছুটা কেঁপে উঠল। আমি চোখ শক্ত করে ওর দিকে তাকালাম। নীলা এবার ফুপিয়ে কেঁদে ফেলল। আমি অনেকবার ভেবেছি বলবো, কিন্তু সাহস পাইনি। আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। ও কাঁদতে কাঁদতেই বলল, ছোটবেলা থেকে তোমাকেই সবচেয়ে বেশি ভালো লাগে। প্রথমে বুঝিনি এটা কি অনুভূতি, বড় হওয়ার পর বুঝলাম আমি তোমাকে খুব ভালোবাসি। শেষ কথাটা বলতে গিয়েই ওর গলা ভেঙে গেল। ও দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ঘরটা কয়েক মুহূর্তের জন্য একদম নীরব হয়ে গেল। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, নীলা, তুই কি জানিস তুই কি বলছিস? ও মাথা নিচু রেখেই আস্তে করে বলল, জানি। আমি কঠিন গলায় বললাম, এই অনুভূতি যতই সত্যি মনে হোক, সব অনুভূতির পেছনে ছোটা ঠিক নয়। তুই অনেক ছোট। জীবনের এই সময় মানুষ অনেক কিছু নিয়েই ভুল বুঝে ফেলে। তোর সামনে পুরো জীবন পড়ে আছে, আর আমি কখনোই চাই না তুই নিজের জীবনটাকে একটা অসম্ভব কল্পনার মধ্যে আটকে রাখ। আমার প্রতিটা কথা শুনে নীলার কান্না আরও বেড়ে গেল। আমি খাতাটা টেবিলের উপর রেখে বললাম, আজকের পর এসব আর যেন না দেখি। নিজেকে সামলা, আর মন দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাব। কথাগুলো বলে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। রুম থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু দরজা বন্ধ করার পরও পাশে ঘর থেকে ভেসে আসা নীলার চাপা কান্নার শব্দ অনেকক্ষণ পর্যন্ত আমার কানে বাজতেই থাকলো। সেদিনের ঘটনার পর বাড়ির পরিবেশ যেন অদৃশ্যভাবে বদলে গেল। আমি আর নীলা দুজনেই প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে কথা বলতাম না। আগে ও সুযোগ পেলেই আমার সামনে এসে দাঁড়াতো। এখন আমি রুম থেকে বের হলে ও অন্যদিকে চলে যেত। ডাইনিং টেবিলে আমি বসলে ও খাওয়া শেষ করে উঠে পড়ত। চোখাচোখি হলেও সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলত। বড় চাচি একদিন অবাক হয়ে বললেন, তোদের কি হয়েছে? আগে তো সারাক্ষণ ঝগড়া করতিস, এখন আবার একজন আরেকজনকে দেখলেই চুপ। নীলা জোর করে হেসে বলেছিল, কিছু হয়নি আম্মু। আমি তখন শুধু মাথা নিচু করে খেয়ে গিয়েছিলাম। কথাটা সেখানে শেষ হয়ে যায়। প্রায় 3 সপ্তাহ কেটে গেল। এক শুক্রবার দুপুরে সবাই একসঙ্গে বসে খাচ্ছিলাম। খাওয়ার মাঝেই বড় চাচা গলা খাকারি দিয়ে বললেন, একটা কথা ছিল সবার সঙ্গে। সবাই ওনার দিকে তাকালো। তিনি হাসি মুখে বললেন, নীলার জন্য একটা খুব ভালো প্রস্তাব এসেছে। কথাটা শুনেই বড় চাচির মুখে হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ, ছেলেটা ভালো চাকরি করে, ভদ্র পরিবার, খোঁজখবরও নিয়েছি, মানুষ হিসাবেও ভালো। আলহামদুলিল্লাহ, ভালো হলে কথা আগাও। আমি চুপচাপ বসেছিলাম। নীলার দিকে তাকিয়ে দেখলাম ওর মুখের হাসিটা এক মুহূর্তেই মিলিয়ে গেছে। ও মাথা নিচু করে ভাত নাড়ছিল। বড় চাচা আবার বললেন, আগামী সপ্তাহে ওদেরকে বাসায় আসার কথা বলবো ভাবছি। এবার নীলা আস্তে করে বলল, আমি বিয়ে করব না আব্বু। ডাইনিং টেবিলের সবাই থেমে গেল। বড় চাচা ভ্রুকুচকে বললেন, মানে? আমি এখন বিয়ে করতে চাই না। কেন? নীলা কোনো উত্তর দিল না। বড় চাচা আবার বললেন, কথা বলছি, উত্তর দাও। নীলা মাথা নিচু রেখেই বসে রইল।
বড় চাচির কণ্ঠে উদ্বেগ। কি হয়েছে মা? অনেকক্ষণ চুপ থাকার পর নীলা ধীরে বলল, আমি রাজি নই। বড় চাচার মুখের হাসি পুরোপুরি মিলিয়ে গেল। কারণ? নীলা এবারও নীরব। তিনি একটু কঠোর গলায় বললেন, কোনো কারণ ছাড়া না বললেই তো হবে না। সমস্যা কোথায়? নীলা ঠোঁট কামড়ে বসে রইল। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। আমি নিঃশব্দে সব দেখছিলাম। কিছুক্ষণ পর নীলা কাপা গলায় বলল, আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা শুনে পুরো ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। বড় চাচা বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। আমিও বিস্ময়ে তাকিয়ে রইলাম। কয়েক সেকেন্ড পর বড় চাচা ধীরে ধীরে বললেন, কে সে? নীলা কোনো উত্তর দিল না। আমি জিজ্ঞেস করছি, কে সে? নীলা চুপ। নাম বলো। নীলা চোখের পানি সামলাতে সামলাতে শুধু মাথা নেড়ে বলল, আমি বলতে পারবো না। বড় চাচার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। কেন বলতে পারবে না? আব্বু, আমাকে জোর করো না প্লিজ। বড় চাচা গভীর নিঃশ্বাস নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে রাগ, হতাশা আর দুশ্চিন্তার ছাপ। বাড়ি পরিবেশ মুহূর্তের মধ্যে ভারী হয়ে উঠল। আর নীলা মাথা নিচু করে অঝরে কাঁদতে লাগল। কিন্তু সে আর একটি কথাও বলল না। পরদিন সকাল থেকে যেন পুরো বাড়ির পরিবেশ বদলে গেল। সবাই বুঝতে পারছিল কিছু একটা হয়েছে, কিন্তু ঠিক কী হয়েছে সেটা কেউ জানে না। বড় চাচা অবশ্য আগের রাতের কথাগুলো নিয়ে আর নীলার সঙ্গে কোনো আলোচনা করলেন না, বরং তিনি নিজের সিদ্ধান্ত আরও শক্ত করে ফেললেন। সকালের নাস্তা শেষ করে বড় চাচাকে ফোন হাতে নিয়ে কারো সঙ্গে কথা বলতে দেখলাম। জি ভাই, আমরা রাজি আছি। আপনারা চাইলে আগামী শুক্রবার চলে আসতে পারেন। মেয়েকে দেখে কথা বলে যাবেন। আমি ড্রয়িং রুম দিয়ে যাচ্ছিলাম। কথাগুলো কানে আসতেই অজান্তেই থেমে গেলাম। কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল নীলা। ও কথাগুলো শুনছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। শুধু কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে নিঃশব্দে নিজের রুমে চলে গেল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। বিকেলে বড় চাচি নীলার রুমে গিয়ে বললেন, মা রাগ করে থাকিস না, সব বাবা মাই তো সন্তানের ভালো চায়। নীলা বিছানার দিকে তাকিয়েই বসে রইল। শুক্রবার কিন্তু ভালো করে রেডি হবি, ছেলেপক্ষ আসবে। নীলা কোনো উত্তর দিল না। বড় চাচি আবার ডাকলেন। শুনছিস? নীলা শুধু আস্তে করে মাথা নেড়ে বুঝিয়ে দিল শুনছে। এরপর থেকে ও যেন একেবারে বদলে গেল। আগে সকালে সবার আগে ঘুম থেকে উঠে পুরো বাড়ি মাথায় করে রাখত। দাদির সঙ্গে গল্প, বড় চাচির সঙ্গে রান্নাঘরে হাসাহাসি, ছোট ছোট দুষ্টুমি, সব মিলিয়ে ওর উপস্থিতিতেই বাড়িটা সরগরম থাকত। এখন সারাদিন নিজের রুমের দরজা বন্ধ করে বসে থাকে। কেউ ডাকলে শুধু হুম বলে, এর বেশি একটা শব্দও বের হয় না। প্রথম 2-1 দিন সবাই ভেবেছিল হয়তো রাগ করেছে, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। দুপুরে খেতে ডাকলে বলতো ক্ষুধা নেই। রাতে বড় চাচি নিজের হাতে ভাত মেখে সামনে ধরতেন। একটু খেয়ে নে। নীলা মাথা নেড়ে বলতো ভালো লাগছে না। কখনো 2 চামচ খেয়ে উঠে যেত, কখনো সেটাও না। ধীরে ধীরে ওর মুখের গোলাপি আভাটা হারিয়ে যেতে লাগলো। চোখের নিচে কালি পড়ল, গাল দুটো কেমন যেন বসে গেল, হাসিটাও কোথাও যেন হারিয়ে গেল। দাদি একদিন ওর মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে দাদু ভাই, শরীর খারাপ নাকি? নীলা জোর করে ছোট্ট একটা হাসি দিয়ে বলল, কিছু হয়নি দাদি। দাদি বিশ্বাস করলেন না, কিন্তু আর জোরও করলেন না। এদিকে বড় চাচা নিজের মতো করেই বিয়ের সব কথা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কখনো ফোনে আত্মীয়দের সঙ্গে কথা বলছেন, কখনো ছেলেপক্ষের পরিবারের খোঁজখবর নিচ্ছেন। এসব কথা যতবার নীলার কানে যেত, ততবারই মেয়েটার মুখটা আরও ফ্যাকাশে হয়ে উঠত। কিন্তু আশ্চর্যের বিষয়, ও আর একবারও বলেনি যে সে বিয়ে করবে না। কোনো প্রতিবাদ নেই, কোনো কান্না নেই, কোনো অনুরোধ নেই, শুধু নীরবতা। যেন সব অনুভূতি নিজের ভেতরেই বন্দি করে ফেলেছে। 1 সপ্তাহের মধ্যেই ওকে দেখে মনে হচ্ছিল কয়েক মাস ধরে অসুস্থ। আমি প্রতিদিনই ওকে দেখতাম দুপুরের খাবারের প্লেট যেমন দেওয়া হয় তেমনই প্রায় ভরা অবস্থায় ফেরত আসে। রাতে ওর রুমের লাইট অনেক রাত পর্যন্ত জ্বলে থাকে।
কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসে না। একদিন অফিস থেকে ফিরে দেখি নীলা বারান্দার কোণে বসে আছে, হাতে একটা বই, কিন্তু অনেকক্ষণ ধরে একই পাতায় চোখ আটকে আছে, পাতাও উল্টাচ্ছে না। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ও আমাকে খেয়ালই করল না। আগের সেই চঞ্চল মেয়েটার সঙ্গে এই নীলার কোনো মিল খুঁজে পাচ্ছিলাম না। সেদিন রাতে ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল, আমি কি খুব বেশি কঠিন হয়ে গিয়েছিলাম? আমি কি ওকে এমনভাবে দূরে ঠেলে দিয়েছি যেখান থেকে ও আর ফিরতে পারছে না? নিজেকে যতই বোঝাতে চাইতাম ততবারই বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে উঠছিল। আর যখন দেখলাম 3 দিন ধরে নীলা ঠিকমতো খায়নি, তখন আর নিজেকে থামাতে পারলাম না। সন্ধ্যার পর সোজা ও রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা আধখোলা ছিল। হালকা নক করতেই ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমি ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। নীলা জানালার পাশে চুপচাপ বসে বাইরে তাকিয়েছিল। আমার পায়ের শব্দ শুনেও ঘুরে তাকালো না। আমি কয়েক পা এগিয়ে গিয়ে শান্ত গলায় বললাম, নীলা। ও কোনো উত্তর দিল না। আমি আবার ডাকলাম, আমার দিকে তাকা। ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। চোখ দুটো লাল, মুখটা শুকিয়ে গেছে। মনে হচ্ছে কয়েকদিন ধরেই ঠিকমতো ঘুমায়নি। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, এসব কি শুরু করেছিস? নীলা নিশ্চুপ। খাচ্ছিস না কেন? কোনো উত্তর নেই। নিজের এই অবস্থা কেন করছিস? ও শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমি এবার একটু কঠিন গলায় বললাম, আমি তোকে কিছু জিজ্ঞেস করছি নীলা। তবুও ওর মুখ দিয়ে একটা শব্দ বের হলো না, শুধু ওর আঙুলগুলো শক্ত করে একে অপরকে চেপে ধরে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। এভাবে নিজেকে শেষ করে দিলে কি হবে? নীলা চুপ। আমার দিকে একবার তাকিয়ে কথা বল। ধীরে ধীরে ও চোখ তুলল। চোখের কোণে জমে থাকা জলটা এবার গড়িয়ে পড়ল, কিন্তু কান্নার শব্দও করল না, শুধু নীরবে তাকিয়ে রইল। আর সেই নীরবতাটাই যেন হাজারটা কথার চেয়েও বেশি ভারী হয়ে আমার বুকের ওপর এসে পড়ল। আমি আর কিছু না বলে রুম থেকে বের হয়ে এলাম। তারপর ছাদে চলে গেলাম। রাতের আকাশটা অস্বাভাবিক শান্ত। দূরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে, অথচ আমার মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। রেলিংয়ে হাত রেখে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বারবার নীলার শুকিয়ে যাওয়া মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এটা শুধু দায়িত্ববোধ। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, তাই ওর কষ্ট দেখে খারাপ লাগছে। কিন্তু যতই নিজেকে বোঝাই ততই মনে হচ্ছিল সত্যিটা আমি নিজেই এড়িয়ে যাচ্ছি। গত কয়েক সপ্তাহে নীলাকে এভাবে ভেঙে পড়তে দেখার পর বুঝতে পারলাম, ওকে এড়িয়ে চললেও ওর প্রতিটা পরিবর্তন আমি খেয়াল করেছি। ও খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, হেসেছে কিনা, সবই আমার নজরে এসেছে। যদি সত্যি ও আমার কাছে শুধু পরিবারের ছোট একটা মেয়ে হতো, তাহলে ওর প্রতিটা কষ্ট আমার বুকের ভেতর এতটা ভার হয়ে জমে থাকতো কেন? সেই রাতটা আমার একদম ঘুম হলো না। ফজরের আজানের পরও আমি একই জায়গায় বসেছিলাম। অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম, আর চুপ করে থাকবো না। যা হওয়ার হবে। যদি সত্যিটা বলতেই হয় তাহলে সবার সামনেই বলবো। পরদিন বিকেল, বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছিল। বড় চাচা কার সঙ্গে ফোনে কথা শেষ করে বললেন, শুক্রবার বিকেলে ওরা আসবে, সবাই যেন বাসায় থেকো। ঠিক তখনই আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলাম। আমার মুখ দেখে আব্বু বললেন, কি হয়েছে তুষার, কিছু বলবি? আমি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলাম। বুকের ভেতর ধকধক করছে। নীলা তখন সবার একটু পেছনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, চাচা, একটা কথা ছিল। বড় চাচা আমার দিকে তাকালেন। বল। আমি ধীরে ধীরে বললাম, নীলা যে অন্য কাউকে পছন্দ করে, আমি জানি সে কে। কথাটা শুনতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই একসঙ্গে আমার দিকে তাকিয়ে রইলেন। বড় চাচা বিস্মিত হয়ে বললেন, তুই জানিস? হ্যাঁ। তাহলে বল, কে সে? আমি একবার নীলার দিকে তাকালাম। মেয়েটার মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো আতঙ্কে কাঁপছে। আমি শান্ত গলায় বললাম, নীলা আমাকে পছন্দ করে। কথাটা শেষ হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। বড় চাচির হাত থেকে
পানির গ্লাস পড়ে মেঝেতে ভেঙে গেল। আম্মু বিস্ময়ে আমার দিকে তাকিয়ে রইলেন। নীলা যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বেয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। বড় চাচা অনেকক্ষণ কোনো কথা বলতে পারলেন না। তারপর ধীরে ধীরে নীলার দিকে তাকিয়ে বললেন, এটা কি সত্যি? নীলা কাঁদতে কাঁদতেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। বড় চাচা একবার আমার দিকে ফিরলেন, তার কণ্ঠ ভারী। তুষার, একটা প্রশ্নের উত্তর দিবি? আমি চুপ। নীলা তোকে পছন্দ করে, সেটা বুঝলাম, কিন্তু তুই? পুরো ঘর আবার নিস্তব্ধ হয়ে গেল। সবাই আমার উত্তরে অপেক্ষায়। আমি অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নীলাও নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। অবশেষে ধীরে ধীরে মাথা তুললাম, শান্ত গলায় বললাম, হ্যাঁ। সবাই একসঙ্গে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, আমিও নীলাকে পছন্দ করি। কথাটা বের হতেই নীলার চোখ থেকে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। ও দুহাতে মুখ চেপে কান্না আটকে রাখার চেষ্টা করল। ঘরের ভেতর ভারী নীরবতা নেমে এলো। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সবাই নিজেদের মতো করে আলোচনা করলেন। বড়রা বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন তুললেন। আমাদের সিদ্ধান্ত, ভবিষ্যৎ, পরিবারের সম্পর্ক এবং সবার মতামত নিয়ে আবেগের পাশাপাশি বাস্তব বিষয়গুলো গুরুত্ব দিয়ে ভাবা হলো। শুরুতে পরিবেশ বেশ কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সবাই শান্তভাবে কথা বলার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, কোনো তাড়াহুড়ো করে নয়, সব দিক বিবেচনা করে পরিবারের সম্মতি ও বোঝাপড়ার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই আলোচনার পর নীলা অনেকদিন পর প্রথমবারের মতো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর আমারও মনে হলো দীর্ঘদিনের ভার যেন কিছুটা হালকা হয়ে গেছে। রাত তখন অনেকটা গভীর। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। সারাদিনের ব্যস্ততা, আত্মীয় স্বজনের ভিড়, হাসি ঠাট্টা আর ছবি তোলার পর অবশেষে চারপাশ ধীরে ধীরে শান্ত হয়ে এসেছে। ঘরটা ফুলের মিষ্টি গন্ধে ভরে আছে। সাদা আর লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজানো বিছানা। জানালার পর্দা হালকা বাতাসে দুলছে। বাইরে দূরে কোথাও ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢুকলাম। নীলা খাটের এক কোণে চুপচাপ বসে আছে। লাল শাড়িতে মাথা নিচু করে দুই হাতের আঙ্গুল নিয়ে খেলছে। সারাদিনে ক্লান্তি আর লজ্জা মিলেমিশে মুখটা আরও কোমল লাগছে। আমি কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আস্তে করে দরজা বন্ধ করে একটু দূরে বসে বললাম, এত চুপ কেন? নীলা মুখ না তুলেই মৃদুস্বরে বলল, জানি না। এই প্রথমবার তোকে এত চুপ থাকতে দেখলাম। কথাটা শুনে ওর ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। আমি টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ওর দিকে বাড়িয়ে দিলাম। আগে পানি খাও। এই প্রথম নীলাকে তুমি করে বললাম। নীলা মুচকি হেসে গ্লাসটা নিল। পানি খেয়ে মুখ তুলে একবার আমার দিকে তাকালো। চোখে ক্লান্তি থাকলেও সেখানে এক ধরনের স্বস্তি স্পষ্ট। কিছুক্ষণ দুজনেই নীরব। নীরবতাটা অস্বস্তিকর ছিল না, বরং মনে হচ্ছিল এতদিনের না বলা কথাগুলো যেন এই নীরবতার মাধ্যমেই ধীরে ধীরে জাগে করে নিচ্ছে। আমি শান্ত গলায় বললাম, একটা কথা বলবো? বলো। আজ থেকে আমাদের নতুন পথ চলা শুরু। আমি একটা প্রতিশ্রুতি দিতে চাই। নীলা কৌতূহলী হয়ে তাকালো। জীবনে যাই হোক, কোনো কথা কখনো মনে চেপে রাখবে না। আনন্দ, অভিমান, রাগ সব আগে আমাকে বলবে। আমরা দুজন মিলে সব সমস্যার সমাধান করব। নীলার চোখ ভিজে উঠল। আমিও একটা কথা বলবো। হুম? আমি চেষ্টা করব তোমার পাশে সব সময় থাকতে, সুখে দুঃখে, যে কোনো পরিস্থিতিতে। আমি মৃদু হেসে বললাম, এটাই তো আমি শুনতে চেয়েছিলাম। ও হাসল। অনেকদিন পর সেই হাসিটা আবার ফিরে এসেছে। নীলা অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল। চোখে লজ্জা, ভালোবাসা আর অদ্ভুত এক প্রশান্তি। এতদিনের অপেক্ষা, কান্না, অভিমান সব যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। আমি মৃদু হেসে বললাম, কি দেখছ? নীলা ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলল। কিছু না। আমি একটু এগিয়ে বসলাম। আমাদের মাঝে দূরত্বটা এখন আর আগের মতো মনে হচ্ছিল না। তবুও ইচ্ছে করেই তাড়াহুড়ো করলাম না। সম্পর্কটা এতদিনে এই জায়গায় এসেছে।
এটাকে সময় দিয়েই সুন্দর করে অনুভব করতে চাইছিলাম। আমি আস্তে করে বললাম, আর সারাদিন তো সবাই তোমাকে নিয়ে ছিল, এখন শুধু আমরা দুজন। নীলাভ লাজুক হাসি দিয়ে বলল, এখনো বিশ্বাস হচ্ছে না, সব সত্যি। আমি মুচকি হেসে জিজ্ঞেস করলাম, কোনটা? নীলা ধীরে ধীরে আমার দিকে তাকালো। যাকে এত বছর দূর থেকে ভালোবেসেছি, আজ সেই আমার পাশে বসে আছে। কথাটা শুনে বুকের ভেতরটা নরম হয়ে গেল। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে ওর হাতের ওপর নিজের হাত রাখলাম। ও একটু কেঁপে উঠলেও হাত সরিয়ে নিল না, বরং আঙ্গুলগুলো আস্তে করে আমার হাতের সঙ্গে জড়িয়ে দিল। আমি নরম গলায় বললাম, এতদিন অনেক কাঁদিয়েছি তোমাকে, তাই না? নীলাভ মুচকি হেসে মাথা নাড়ল। কাঁদিয়েছ, কিন্তু আজ আর কোনো অভিযোগ নেই। আমি ওর হাতটা আলতো করে চেপে ধরে বললাম, আজ থেকে তোমার চোখে কান্না দেখতে চাই না। নীলাভ ফিসফিস করে বলল, যদি কখনো কাঁদি? আমি হেসে বললাম, তাহলে সেই কান্না থামানোর দায়িত্ব আমার। নীলার চোখ আবার ভিজে উঠল, তবে এবার সেটা দুঃখের নয়, গভীর ভালোবাসার। আমি ধীরে ধীরে উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। নীলা মাথা নিচু করে বসে আছে, লাজে গাল দুটো লাল হয়ে গেছে। আমি নরম স্বরে ডাকলাম, নীলা। ও আস্তে করে মুখ তুলতেই আমি খুব যত্ন করে ওর কপালের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে দিলাম। নীলা নিঃশ্বাস আটকে আমার দিকে তাকিয়ে রইল। আমি মৃদু হেসে বললাম, এত লজ্জা পেলে চলবে? নীলা ছোট্ট করে বলল, তোমার সামনে সবকিছুই নতুন লাগছে। আমি আর কিছু বললাম না, শুধু আলতো করে ওকে নিজের কাছে টেনে নিলাম। প্রথমে ও একটু সংকোচে ছিল, তারপর ধীরে ধীরে মাথাটা আমার বুকে রেখে চোখ বন্ধ করে দিল। মনে হচ্ছিল এতদিনের সব ভয় আর অভিমান এই নিরাপদ আশ্রয়ে এসে থেমে গেছে। আমি খুব আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। স্বাগতম আমার জীবনে, আমার বউ। নীলা হেসে ফেলল। আবার বলো। আমার বউ। শব্দ দুটো শুনতেই ওর ঠোঁটের কোণে এমন এক হাসি ফুটে উঠল, যা কোনো ভাষায় বোঝানো যায় না। কয়েক মুহূর্ত আমরা দুজনেই নীরব ছিলাম। আমি আলতো করে ওর কপালে একটি স্নেহভরা চুমু খেলাম। নীলা চোখ বন্ধ করে সেই মুহূর্তটা অনুভব করল। তারপর লাজুক হেসে বলল, জানো, এই মুহূর্তটার জন্য আমি কত অপেক্ষা করেছি। আমি মৃদু হেসে ওর গালে আলতো করে হাত রাখলাম। আর অপেক্ষা নয়। নীলা হালকা এগিয়ে এসে আমার কাঁধে মাথা রাখল। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ও আলতো করে আমার গালে একটি ছোট্ট চুমু দিল। চুমু দিয়েই লজ্জায় আবার মুখ লুকিয়ে ফেলল আমার বুকের মধ্যে। আমি হেসে বললাম, এত লজ্জা পেলে কিন্তু আমি সারা জীবন তোমাকে খ্যাপাবো। নীলা মুখ না তুলেই বলল, খ্যাপাও, কিন্তু কখনো দূরে সরিয়ে দিও না। আমি দুই হাতে ওকে আরও একটু আপন করে জড়িয়ে ধরলাম। দূরে সরানোর জন্য নয়, সারা জীবন আগলে রাখার জন্যই তো তোমাকে আমার জীবনে এনেছি। নীলাভ ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। আমাদের চোখে তখন একই প্রতিশ্রুতি, ভালোবাসা, বিশ্বাস আর একসঙ্গে পথ চলার। আমি আলতো করে ওর কপালে আরও একটি চুমু দিলাম। নীলা মৃদু হেসে আমার মুখের খুব কাছে এসে এক মুহূর্ত থামল। তারপর লাজুক ভালোবাসায় আমার ঠোঁটে খুব সংক্ষিপ্ত কোমল একটি চুমু এঁকে দিল। দুজনে কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো তাড়াহুড়ো নেই, কোনো অস্বস্তি নেই, শুধু নতুন জীবনের প্রথম রাতের নিঃশব্দ প্রতিশ্রুতি। জানালার বাইরে রাত আরও গভীর হচ্ছিল, আর ঘরের ভেতরে দুটি হৃদয় ধীরে ধীরে একে অপরের সবচেয়ে আপন ঠিকানায় পরিণত হচ্ছিল। আর এভাবেই আমাদের আজকের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।